Bismillah ar-Rahman ar-Rahim. In the name of Allah, the Merciful and the Beneficial. সালাম আদাব ও কচিকাচাদের প্রতি রইল আমার স্নেহীর ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে, যেটা পূর্বে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ ইংরেজিতে ছিল, যার কারণে যারা কম বোঝে, যে ছাত্রছাত্রী, তাদের জন্যে আমার মনে হয় একটু বোঝা দুষ্কর। তাই আজকে আমরা বাংলা এবং ইংরেজি মিক্সড করে আমরা টেন্সটা বোঝার চেষ্টা করব, কারণ টেন্স ছাড়া ইংরেজি করা যায় না। টেন্সটাকে ভালো করে বুঝতে হবে খুব সুন্দরভাবে, সহজে। তা এখন আমরা আগে যে টপিক দিয়েছিলাম গত দিনের, সেটা টপিক নাম্বার 1, আজকে টপিক নাম্বার 2, বিষয় হচ্ছে টেন্স সম্পর্কে। অ্যাকচুয়ালি টেন্স হচ্ছে আমাদের জীবনে আমরা যে কাজ করি, বর্তমানে যা করছি, অতীতে যা করেছিলাম এবং ভবিষ্যতে কি করব, এই যে কাজ, টেন্স মানে সময় বা কাল, এর যে পরিবর্তন হচ্ছে আমাদের জীবনে, এটাই তো আমাদের টেন্স, অর্থাৎ সময় বা কাল। তা আমরা বলতে পারি, আসলে তো সংজ্ঞা পড়ে না পরীক্ষায়, টেন্সের গঠন প্রণালী চিনবা, কিভাবে চিনতে হবে, কিভাবে ইংরেজি করতে হবে, এই দুটোই আমাদের মেন পয়েন্ট। এই দুটো আমাদেরকে ভালো করে জানতে হবে। তবু সামান্য আমি হিন্টস দিচ্ছি। যদি বলা হয় টেন্স বা কাল কাকে বলা হয়, তা আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি, বর্তমানে যা ঘটছে বা যা ঘটে, অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে কি ঘটবে বোঝাতে ভার্বের যে পরিবর্তন হয়, ভার্ব হচ্ছে ক্রিয়া অর্থাৎ কাজ, তার যে পরিবর্তন হয় তাকেই টেন্স বা কাল বলে। কেমন পরিবর্তন? যেমন ফর এক্সাম্পল হিসেবে আমি বলতে চাই, আমি করি, আই ডু। বর্তমানে আমি করি, কাজটা করি বা আমি করিতেছি, আই এম ডুইং। তাহলে বর্তমানে এটা হচ্ছে আমার দ্বারা। এবার যদি বলা হয় আমি করেছিলাম, তাহলে ডু V2 কে যা বলি আমরা সাধারণত পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম V2, যেটা হচ্ছে ডিড। তাহলে আমি করেছিলাম, আই ডিড। এইবার ভবিষ্যতে কি হবে? আমি কাজটি করব, তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, বা আই শ্যাল ডু, আমি করব। এখন এই যে কাজের যে পরিবর্তন, এই পরিবর্তনই হচ্ছে টেন্স বা কাল। তাহলে টেন্স বা কাল কাকে বলে আমরা বুঝতে পারছি। এখন আমাদেরকে কিভাবে চিনতে হবে, চেনার নিয়ম আর ইংরেজি করার নিয়ম, এই দুটো আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট। আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, টেন্স তো 12টা। প্রেজেন্ট 4টে, পাস্ট 4টে, ফিউচার 4টে, এই 3 4 12টা। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ওই একই সব। তো যাই হোক, আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, যারা ইংরেজিতে কাঁচা বা ইংরেজি শিখতে চাও, তারা আমার এই প্রোগ্রামটা সবটুকু
শুনতে হবে ফার্স্ট টু লাস্ট, কারণ তা নাহলে ভালোভাবে বোঝা যাবে না। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করলে বা কিভাবে এই সমস্যা হচ্ছে আমি ইনশাল্লাহ দিয়ে দেব। কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। আলোকবর্তিকা আগেই বলেছিলাম যে ALOK আলোক, ALOK আলোক বর্তিকা, BORRTIKA আলোকবর্তিকা। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সব নোটিফিকেশান তোমাদের ওখানে চলে যাবে এবং তোমরা প্রতিদিন মোটামুটি একটু শিখতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে সেখানে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি। যা প্রেজেন্ট টেন্সের ফার্স্ট যে টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা কিভাবে বুঝবো আর কিভাবে আমরা ইংরেজি করব, সবসময় মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝতে গেলে করা, যাওয়া, খাওয়া, কর, করেন, এই রকম শব্দগুলো থাকবে। তখন বুঝতে হবে যে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে পারি আর গঠন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। আরও ভালো ভালো জিনিস, ইংরাজির অনেক ভালো ভালো জিনিস আমরা শিখতে পারবো। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করা যাওয়া খাওয়া, কর বা করেন, এই সমস্ত এই ক্রিয়াগুলো থাকবে। আর ইংরেজি করার যে নিয়ম সেটা হচ্ছে সাধারণত কর্তা ক্রিয়া কর্ম, কর্তা আগে বসাতে হবে, তারপর কর্ম, তারপর ক্রিয়া। এখন আবার আমাদেরকে একটু বুঝতে হবে কর্তা ক্রিয়া কর্ম কি, তা না হলে সেন্টেন্সটা তৈরি করা যাবে না। শুধু কর্তা আর ক্রিয়া দিয়েই তো সেন্টেন্স হবে না, কর্ম থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে কমপ্লিমেন্ট হিসেবে, এক্সটেন্ড হিসেবে। যাই হোক, আমরা যদি ভালোভাবে টেন্সটাকে ঝালাই করি, মগজে যদি নিতে পারি, যদি অনুধাবন করতে পারি, তা সহজে আমরা ইনশাআল্লাহ ইংরেজি শিখতে পারব। এখন কর্তা ক্রিয়া কর্ম এটাকে বুঝতে হবে, ধৈর্য সহকারে এই সবটুকু শুনতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা আউটকাম পাওয়া যাবে। তা কর্তাকে আমরা সাধারণতভাবে, যেমন আমি একটা উদাহরণ দেই, আমি একটি চিঠি লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই রাইট এ লেটার, আই রাইট আ লেটার বা এ লেটার, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। এখন এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে কি, কর্তার কাজটা কি, লেখা। তাহলে লেখাটাকে আগে আমাদেরকে চুজ করতে হবে, আমাদেরকে এইটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যেমন লেখা, তাহলে আমি একটি চিঠি লিখি, এই যে কর্তাকে প্রশ্ন করতে হবে যে কে লেখে, কর্তাকে প্রশ্ন করতে হবে। এই যে ভার্ব যে খুঁজে পেলাম, ভার্বকে দিয়ে যে কে লেখে, আমি লিখি। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কে বা কাহাকে, কে বা কাহাকে দিয়ে, কাহাকে যদি এরকম, যদি সেন্টেন্স মধ্যে এরকম সেন্টেন্স থাকে, তাহলে কে বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলে সাবজেক্ট, সেটাই কি সাবজেক্ট। তাহলে কে চিঠি লেখে, তাহলে আমি লিখি, এবং আমার জায়গায় করিম, রহিম, রাম থাকতে পারে। যেমন
করিম একটি চিঠি লেখে। কে চিঠি লেখে? করিম। তখন আমার জায়গায় আমার পরিবর্তন হয়ে গেল করিম, রহিম, রাম, শ্যাম, যদু, মধু, এক্সেট্রা। যাক, তাহলে এখন বুঝতে হবে ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কর্তা। তাহলে আমরা কর্তা এখান থেকে পেলাম। তাহলে ক্রিয়া, কর্তার কাজ কি? লেখা। তাহলে আমরা ভাবটা পেয়ে গেলাম। রাইটিং, তার কাজ হচ্ছে রাইটিং, লেখা। আচ্ছা, এই কি লেখে? আমরা যদি প্রশ্ন করি এই ভাবকে দিয়ে যে কি লেখে, আগে বলেছিলাম কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে কর্তা, আর অবজেক্ট বা কর্ম পাওয়া যাবে যে কি লেখে, একটা চিঠি লেখে। তাহলে আমরা অবজেক্ট পেলাম কে বা কাহাকে, কে, আর কি, কি দিয়ে প্রশ্ন করতে হবে। কি লেখে? চিঠি লেখে। তাহলে কর্ম পেয়ে গেলাম। তাহলে আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। তাহলে আই হয়ে গেল কর্তা, আর রাইট হয়ে গেল ভার্ব বা ক্রিয়া, আর কর্ম হলো এ লেটার। তাহলে সহজে এটা বোঝা যাচ্ছে যে কর্তা, ক্রিয়া, কর্ম। সাধারণত আমাদেরকে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে কর্তা, ক্রিয়া, কর্ম এটা ঠিক রাখতে হবে। আবার অনেক সময় ডবল, আগেই বলেছিলাম যে ডবল ক্রিয়াও বসায়। না, আমি করি, আই অ্যাম ডু, এরকম দেখা যায়। এই জন্যেই কর্তা, ক্রিয়া, কর্ম সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে করা, যাওয়া, খাওয়া, কর, করেন, এই সমস্ত থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই আমরা বুঝলাম। এইবার মানে ইংরেজি করার নিয়মটা কি? ইংরেজি করার নিয়ম কি? খুব সহজ। ইংরেজি করার নিয়ম হচ্ছে, আমি আগেই বলেছিলাম, সিম্পলি আমাদেরকে বুঝতে হবে। কোনো কমপ্লেক্সে যাব না, কোনো কমপ্লেক্স না, কমপ্লিকেটেড কোনো ইস্যুতে আমরা যাব না। আমরা সিম্পলি, উই হ্যাভ টু লার্ন ভেরি সিম্পলি। এটাই আমাদের সবসময় বুঝতে হবে যে উই হ্যাভ টু লার্ন ভেরি সিম্পলি। ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ কারেক্ট সেন্টেন্স, ইউ মাস্ট হ্যাভ টু লার্ন টেন্স। সো tense is very important for us. Tense is very important for all kinds of students. সুতরাং আমরা বুঝতে পারছি যে টেন্স আমাদেরকে শিখতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা একটা জিনিস আগে থেকেই জানি, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমরা সিম্পলিভাবে বুঝবো যে কর্তা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কর্তা প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে এখন আমি একটা এক্সাম্পল দিই। যেমন, সে সুন্দর ছবি আঁকে। সে ছবি আঁকে। তাহলে সে, এখানে আমি জিজ্ঞেস করি কে আঁকে, কর্তা বের করতে হবে। ভার্বকে প্রশ্ন করতে হবে কে আঁকে, সে আঁকে। তাহলে সে এখানে কর্তা। সে আঁকে একটি ছবি। তাহলে সে কে আঁকে, সে আঁকে। কি আঁকে? ছবি। তাহলে কর্তা পেলাম, আবার কর্ম পেলাম। এবার ক্রিয়া কি? ড্র, তো আঁকা। কর্তার কাজ হচ্ছে আঁকা। তাহলে আঁকা। তাহলে আমরা যদি কর্তা, ক্রিয়া, কর্ম আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম। তাহলে সে ছবি আঁকে, হি ড্রজ এ পিকচার। কারণ ভার্ব সিঙ্গুলার, দ্যাটস ওয়াই, সাবজেক্ট সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব সিঙ্গুলার। এই জন্যেই এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে হি only one person, that's why you have to add with the verb yes or yes. ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তবে কিছু কিছু নিয়ম আছে, যেমন যে ভার্বের শেষে সিএইচ, এসএইচ, এক্স, ও, এইগুলো যখন থাকে তখন সেই ভার্বের শেষে ইএস যোগ হয়, ইএস যোগ হয়।
যাই হোক আরও আছে সিএইচ এসএইচ জেড ও এক্সেট্রা। যাই হোক তাহলে আমরা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝতে আমাদের আর মনে হয় কঠিন হবে না, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা বুঝলাম সে ছবি আঁকে, হি ড্রজ এ পিকচার, সে ছবি আঁকে। এইবার আমরা যখন কন্টিনিউয়াস টেন্সে যাব, কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে গেলে আগে আমাদেরকে চিনতে হবে যে আসলে এটা কোন টেন্সে আমরা আছে। অনেক সময় দেখা যায় যে অ্যামিজার আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে প্রেজেন্ট টেন্স, কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য করি। যেমন একটা আমি উদাহরণ বলি, আই অ্যাম সারপ্রাইজিং, আই অ্যাম সারপ্রাইজিং, অর্থাৎ আমি কি করছি, বিস্ময়। সারপ্রাইজিং মানে কি, বিস্ময়কর। আমি বিস্মিত, আই অ্যাম সারপ্রাইজিং, আমি বিস্মিত। অ্যাকচুয়ালি সারপ্রাইজিং কথাটা অ্যাডজেক্টিভ। যা ঠিক তেমনি যেমন বলি আই অ্যাম স্ট্যান্ডিং, আমি দণ্ডায়মান অবস্থা আছি, অর্থাৎ স্ট্যান্ডিং কথাটা অ্যাডজেক্টিভ, অথচ তার আগে কিন্তু অ্যাম আছে। তাহলে বুঝতে হবে, অনেকেই এটা ভাবতে পারে যে আসলে এটা কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমাদেরকে কিছু কিছু জিনিস বুঝতে, আই এম সিটিং হিয়ার, আমি এখানে বসমান অবস্থায় আছি, অর্থাৎ তাই বলে না সিটির সাথে আইনজি যোগ করলাম। সে চেয়ারে, বা সে কি সে চেয়ারে বসিতেছে, তাহলে হি ইজ সিটিং, সে বসিতেছে কোথায়, হি ইজ সিটিং ইন হিজ চেয়ার, তার চেয়ারের মধ্যে, বা অন হিজ চেয়ার, তার চেয়ারের উপরে। একটা আমরা ডেফিনিট নির্দিষ্ট করে যদি দেই, তাহলে হি ইজ সিটিং অন হিজ চেয়ার, তাহলে সে বসিতেছে, এখানে কিন্তু ঠিক আছে, কিন্তু সিটিং ওই জায়গাটায় প্রেজেন্ট টেন্স, আর এই জায়গাটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝতে হবে সে চেয়ারে বসিতেছে। তাহলে আমরা ক্রিয়ার শেষে যখন দেখব তেসি তেসে তেসো থাকবে, তাহলে চিনবার নিয়ম কি, ক্রিয়ার শেষে তেসি তেসে তেসো থাকবে, তখন আমরা বুঝবো যে এটা কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণ, আমি ছবিটি আঁকিতেছি, আমি ছবিটি আঁকিতেছি, এই টিটা খানাখানি গোলাগুলি যখন থাকবে, অবশ্যই আমাদেরকে দি বসাতে হবে। টিটা খানাখানি গোলাগুলি মানে গুলো আর কি, এই যখন থাকবে তখন আমাদেরকে দি অবশ্যই বসাতে হবে। টি, আমি ছবিটি আঁকিতেছি, তাহলে মেন ভার্ব কোনটা, আগে মেন ভার্ব হচ্ছে আঁকা, ড্র, এই ডি আর এ ডব্লিউ, ড্র মানে আঁকা, এই যে ড্র, এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ড্রয়িং, ডি আর এ ডব্লিউ আইএনজি, ড্রয়িং। তাহলে আমি আঁকিতেছি, আই এম ড্রয়িং, আমি কাঁদিতেছি, আই এম ক্রাইং। ঠিক আছে, তাহলে আমরা যখন কন্টিনিউয়াস টেন্স এইভাবে যখন করবো, কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তবে একটা জিনিস, যেখানে ভার্বের শেষে যদি ই থাকে, তা সেই ইটা ই পরিবর্তে আই হয়ে যায়, ই পরিবর্তে আই হয়ে যায়, ওই ই থাকলে আই দিতে হবে। কমপ্লিট, যেমন সে কাজটি সম্পূর্ণ করিতেছে, হি ইজ কমপ্লিটিং, COMPLET, কমপ্লিট, কিন্তু তখন কি হয়ে যাবে, আই হয়ে যাবে, কমপ্লিটিং, ইর পরিবর্তে কি হবে, আই হয়ে যাবে। এগুলো আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করব, আস্তে আস্তে ইমপ্রুভ করব ইনশাল্লাহ। যেমন ডেভেলপিং, হ্যাঁ, আই ইর পরিবর্তে আই হয়ে যাবে। তা আমাদের দেশ ধীরে ধীরে উন্নতি করছে, তাই না? তা আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং,
গ্রাজুয়ালি। আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং কি গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, গ্রাজুয়ালি ধীরে ধীরে, স্লোলির পরিবর্তে আমরা গ্রাজুয়ালিটা লিখলে একটা সুন্দর শব্দ গ্রাজুয়ালি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে দেশ। যাই হোক, এখন আমরা কন্টিনিউয়াস টেন্স কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে চিনতে হবে আর কিভাবে ইংরেজি করতে হবে। কিছু কিছু শব্দ আছে যার সাথে আইএনজি যোগ হয় না, সেটা পরে বললেই হয়, প্রথম স্টেজে না বললেই মনে হয় ভালো হয়। যেমন সির সাথে আইএনজি যোগ হয় না, ফিলের সাথে আইএনজি যোগ হয় না। অনেক সময় এগুলো যারা চিঠি লেখে বা করসপন্ডেন্স করে এরা দেখতো যে আই এম সিইং এ বার্ড, আমি একটি পাখি দেখেছি, আই এম সিইং এ বার্ড, আমি একটি পাখি দেখিতেছি। অ্যাকচুয়ালি কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন সায়েন্সে আমরা জানি, সবাই জানি, কর্পূর কিন্তু আমরা পদার্থের তিনটে অবস্থা সম্পর্কে আমরা জানি, কঠিন, তরল, গ্যাসীয়। কিন্তু কর্পূর এমন একটা পদার্থ, এক চান্সে কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাসীয় হওয়ার কথা, কিন্তু কঠিন থেকে একেবারে বায়বীয় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কর্পূর চলে যায়। তা পদার্থের এটা ব্যতিক্রম, এক্সেপশন। সুতরাং আমি একটা পাখি দেখিতেছি থাকলেও লিখতে হবে আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, অর্থাৎ ওইটাই আমি একটা পাখি দেখতেছি। যাই হোক, আমরা অনেক এখানে আছে এরর আছে, মিস্টেক্স আছে, এগুলো আমরা নিয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে ক্রিয়ার শেষে আসি, আসো, আসে। আসি অন্তুস্ত আকার, নট আশয়কার। আসি আ সরসি না, অন্তুস্ত আকার সরসি। আসি, আসে, আসো, এই তিনটা যখন থাকবে তখন শুধু দুটো ভাগ, দুটো সাহায্যকারী ক্রিয়া এখানে বসবে কর্তানুদিনে অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট। তাহলে কিভাবে বলবে? যেমন আমি কাজটি করিয়াছি, আমি কাজটি করিয়াছি। তাহলে আয়ের পরে কীভাবে হ্যাভ, হ্যাভ বলবে। আয়ের পরে সবসময় আই সবসময় সিঙ্গুলার, যেহেতু আই আমরা ফার্স্ট পারসন হিসেবে ধরলেও আয়ের পরে হ্যাভ বলবে। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার যখন আমরা ভয়েস সেন্স শিখব তখন অ্যাকচুয়ালি আমি কাজটি করিয়াছি এটাকে যদি আমরা অন্যভাবে লিখি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা লিখতে পারি দি ওয়ার্ক, তখন ওই হ্যাভ হবে না, হ্যাজ হবে। কেন হবে? কর্তার উপর ডিপেন্ড করবে, কর্তা সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার, হ্যাজ। দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এই একই, আমি কাজটি করিয়াছি, এই সেন্টেন্সটাও যেমন দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, একই। এটা আমরা অ্যাক্টিভ প্যাসিভ যখন যাব সুন্দর করে আমরা এটা ইনশাল্লাহ আমরা শিখব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শিখলাম যে কিভাবে চিনব। যদি ভার্বের শেষে আসি, আসে, আসো থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে কি, হ্যাভ বা হ্যাজ বলবে, কর্তা অনুযায়ী তার কর্তা সেটা তো বুঝতে হবে যে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হ্যাজ, আর যদি প্লুরাল হয় হ্যাভ বলবে। আর একটা জিনিস তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে একটু ভোকাবুলারি জানতে হবে, এবং ভার্ব থ্রি সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্ব থ্রি। আমরা যদি ভার্বের প্রথম যে ভার্ব প্রথম যে অবস্থা আছে ওই অবস্থাকে যদি আমরা প্রথম অবস্থা ধরি এবং নাম দিয়ে যদি V1, সংক্ষেপে যদি আমরা V1 দেই, এবং যখন এই ভার্বটা পরিবর্তন হচ্ছে পাস্ট টেন্সে, পাস্ট ফর্মে চলে যাচ্ছে, তখন আমরা যদি V2 নাম দেই, এবং যখন আবার পরিবর্তন হয়ে যাচ্ছে তখন পাস্ট পার্টিসিপেল আমরা নাম দিলাম V3। তাহলে V1, V2, V3। যেমন ডু, এই ডু, ডিড, ডান, অর্থাৎ ডু প্রথম অবস্থায় ডু, আর ডিড হয়ে গেল পাস্ট ফর্মে, পাস্ট টেন্সের ক্ষেত্রে বলবে, আর ডান এটা হলো V3 পাস্ট পার্টিসিপেল অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। বা
ডান, হ্যাঁ ডান। তাহলে পাস্ট টেন্সও বসতে পারে, জানে সে কাজটি করিয়াছিল, হি হ্যাড ডান। যাই হোক পাস্ট টেন্স এখন আমরা বাদ দিই, প্রেজেন্ট টেন্সে আমরা সম্পূর্ণভাবে আরও ভালোভাবে শিখি। তাহলে সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এইবার আমরা কাজটি করিয়াছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কেন এখানে হ্যাভ হয়ে গেল? কারণ সাবজেক্ট প্লুরাল, সবসময় সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট উই আমরা, অর্থাৎ একের অধিক, যার কারণে আমরা হ্যাভ এখানে বসালাম। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিয়াছি। এইবার আমরা আস্তে আস্তে যদি সেন্টেন্সটাকে বড় করব পরে, আমরা আগে ছোট ছোট সেন্টেন্স করি। কারণ একটা মানে অট্টালিকায় উঠতে গেলে বা একটা জায়গায় পৌঁছতে গেলে সিঁড়ির প্রথম ধাপ আগে স্পর্শ করতে হবে, প্রথম ধাপই আগে পাটা রাখতে হবে। এভারেস্টে যারা ওঠে তাদেরকে স্টেপ বাই স্টেপ উঠতে হয়। ঠিক ইংরাজিও এরকম, যদি ইংরাজিতে যদি ডেভেলপ করতে হয় তাহলে স্টেপ বাই স্টেপ গেলে ভালো হবে, তা নাহলে তো হবে না। তা সিঁড়ির প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এইবার আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি আমরা ইংরেজিতে ডেভেলপ করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ ডেভেলপ হবে, যদি আমার সাথে যদি তোমরা থাকো। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে? এবার সমস্যা, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সেম, কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরিয়া যাবৎ কথাটি উল্লেখ থাকবে। ধরিয়া যাবৎ কথাটি উল্লেখ থাকবে, অনেক সময় কিন্তু এটা উজ্জ্বল থাকে, এটা বুঝতে হবে নিজের জ্ঞানের মাধ্যমে। তা আমরা যদি প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা চিনতে পারবো? ওই ক্রিয়ার শেষে তেসও থাকবে আর ধরিয়া যাবৎ কথাটি উল্লেখ থাকবে। যেমন এই ক্লাসে আমি 2 বছর যাবৎ পড়িতেছি। এই ক্লাসে আমি 2 বছর যাবৎ পড়িতেছি। তাহলে আই হ্যাভ, ওখানে ছিল কি, আমরা পারফেক্টে গেছে আই হ্যাভ এর পরে ভিতরি, এখানে আই হ্যাভ বিন কথাটা হবে। আই হ্যাভ বিন, শুধু বিন কথাটা যখনই হবে তখন ভার্বের সাথে চোখ বুজিয়ে আইএনজি যোগ করতে হবে। আই হ্যাভ বিন, ভার্বের সাথে মূল ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি এই ক্লাসে 2 বছর বা 3 বছর যাবৎ পড়িতেছি। তাহলে কি হবে? আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস ক্লাস, এই ক্লাসে আই হ্যাভ বিন, বিনের পরে স্টাডি হচ্ছে ভার্ব, ওই যে পড়া, স্টাডি করা। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং, স্টাডি STUDY, এর সাথে কিন্তু ওয়াই থাকলে আইএনজি যোগ। তাহলে আমরা কি করলাম? আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস ক্লাস, 2 বছর যাবত, অর্থাৎ ধরিয়া যাবত আছে, এর এই ধরিয়া যাবত কথাটির জন্য ফর বসাতে হবে। আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস ক্লাস ফর 2 years, আমরা 2 বছর যাবৎ এই ক্লাসে পড়িতেছি। এখন আমাদের আর একটা জিনিস আছে, তোমাদেরকে বুঝতে হবে। এই ফর আর সিন্স কথাটা মাঝে মাঝে আসে, অনেক সময় আমরা বুঝতে পারিনি। তা আমরা সিন্স আর ফর এই কথাটা, এই যে ওয়ার্ড দুটো ভিন্নাত্মক, মানে একই, ফর মানে জন্য, সিন্স মানেও জন্য, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আমরা সিন্স অ্যাকচুয়ালি থেকে, এটা আমরা থেকে অর্থটা আমরা বুঝি যে থেকে, মানে সিন্স, এই সিন্সকে একটু বুঝতে হবে। একে বলা হয় পয়েন্ট অফ টাইম। এই সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা একটা পয়েন্ট অফ নির্দিষ্ট সময়। অনেকেই বলে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে হইতেছে বা হচ্ছে। ইট ইজ রেইনিং ফ্রম
সরি, ইট ইজ মর্নিং সিন্স, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। আমরা সবাই এই জায়গায় ভুল করি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং। কারণ এখানে পয়েন্ট অফ টাইম এবং ধরিয়া যাবত কথাটা কি আছে, উল্লেখ আছে। সকাল ধরিয়া, সকাল ধরিয়া বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল ধরিয়া তো একটা ওয়ার্ড লাগে শব্দ মানে বলতে, এই জন্য আমরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থেকে ফ্রম, ফ্রম থেকে। কিন্তু ফ্রম কি আচ্ছা, সকাল থেকে যে হচ্ছে আমরা যদি ফ্রম মর্নিং দেই হবে না। কারণ কি, এটা আগেও হতে পারে পরেও হতে পারে। কিন্তু সিন্স পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, অর্থাৎ সকাল থেকেই হচ্ছে। হয়তো আগে দুপুরবেলা, সকাল থেকে যে 12টার আগ পর্যন্ত সকাল থেকে। তাহলে আমরা বলতে পারি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা সিন্স বুঝলাম। এবার ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ব্যাপক অর্থে। এই যে অনেক সময় লাগে, যেমন আমরা এই যে 2 বছর আমরা স্টাডি করছি, 2 বছর আমরা স্টাডি করছি, সুতরাং এটা ব্যাপক অর্থে। তাহলে আমরা আবার একটু সামান্য রিভিশন দিয়ে আজকে প্রেজেন্ট টেন্সটাই শেষ করব। বেশি যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের প্রবলেম হতে পারে। আমরা শিখতে ভালোভাবে আমাদেরকে শিখতে হবে, যাতে আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারি। আর আমাদের মেন যে টার্গেট, মেন ইচ্ছা, আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে নির্ভুলভাবে। উই হ্যাভ টু রাইট এ সেন্টেন্স কারেক্টলি। আমাদেরকে কি নির্ভুলভাবে, সঠিকভাবে সেন্টেন্স আমাদেরকে করতে হবে বা লিখতে হবে। তাহলে নিখুঁতভাবে যদি আমরা করতে যাই বা লিখতে যাই, তাহলে আমাদেরকে এই টেন্সটাকে খুব সুন্দরভাবে, মনোযোগের সাথে, কেয়ারফুলি আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। তাহলে আবার একটু রিভিশন দেই, সামান্য হিন্টস দিয়ে দেই। করা, যাওয়া, খাওয়া যখন এমন বোঝাবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সে করে, হি ডাজ। সে কাজ করে, হি ডাজ এ ওয়ার্ক। হি ডাজ এ ওয়ার্ক। আমরা যদি বলি এবার এর পরিবর্তে আমরা বলি হি ওয়ার্কস, সে কাজ করে, বা হি ডাজ এ ওয়ার্ক, দুটোই কারেক্ট। তা আমরা যেহেতু সে সিঙ্গুলার, ডু বা ডাজ হয়ে গেল। আমি একটা কথা বলেছিলাম তোমাদের সামনে যে যদি শেষে ও থাকে তার সাথে কি হয়, ইএস যোগ হয়। সিএইচ, এসএইচ, ও, জেড ইত্যাদি ইত্যাদি থাকলে আরও কিছু আছে, এগুলো আমার এখন মনে নেই, যাক পরে আমি বলবো। তো এইগুলো থাকলে কি হয়, ইএস যোগ হয়। তাহলে হি ডাজ, ডিও ডু, তার সাথে ইএস যোগ করতে হবে। হি ডাজ এ ওয়ার্ক, সে একটি কাজ করে বা সে কাজ করে, হি ওয়ার্কস, একই। যাই হোক, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আবার কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব কিভাবে। ক্রিয়ার শেষে তেসি, তেসে, তেসো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাবে এবং এইটা শোনার পরে সব শুনবে এবং খাতা কলমে লিখে লাগবে, তাহলে সুবিধা হবে। কারণ সব সময় তো এটা শোনা সম্ভব না, তাহলে লিখলে এটা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবে সেন্টেন্সে। তাহলে আমি করিতেছি, আই এম ডুইং। করা হচ্ছে মেন ভার্ব, তাহলে মেন ভার্বের সাথে যুক্ত হয়েছে তেসি। তাহলে আমি করিতেছি, আই এম ডুইং। সে করিতেছে, হি ইজ ডুইং। আমরা করিতেছি, উই আর ডুইং। কারণ উই অনেক, একের অধিক, সাবজেক্ট প্লুরাল, সুতরাং উই আর হয়ে যাবে। তাহলে উই আর ডুইং, আমরা করিতেছি। এইবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্টে। ক্রিয়ার শেষে আসি, আসো, আসে থাকবে। আসি মানে অন্তুস্ত আকার সরসি, অন্তুস্ত আকার সরসি, নট আ সরসি, এটা না। তাহলে
আসি, আসো, আসে থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সব সময় এভরি টাইম চোখ বুজিয়ে V3 বসাতে হবে, মাস্ট। ইউ মাস্ট হ্যাভ টু ইউজ V3 উইথ দ্য ভার্ব। V3 হবে কি, ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে ইডি যোগ হতে পারে, এন্ট যোগ হতে পারে, যাক V3 যোগ হবে। যেটা V3 যোগ হবে, সুতরাং এটা সব সময় মনে রাখতে হবে। তাহলে ভার্বটা হবে কি, V3। তাহলে হোয়েন উই আর গোয়িং টু মেক এ পারফেক্ট ফর্ম অফ এ সেন্টেন্স, অর আমরা এভাবেও বলতে পারি, যখন আমরা পারফেক্ট টেন্সের পারফেক্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, তখন আমরা ভার্বটা কি করব, V3তে আছে কিনা, V3তে আছে কিনা, বা V3 করব, আমরা V3টা করব। V1 V2 V3 ডু ডিড ডান। তাহলে আমাদের ভোকাবুলারি প্রতিদিন মিনিমাম 10টা থেকে 15টা এটা করতে হবে। গ্রামার বইতে যেগুলো আছে ওইগুলো মুখস্থ করতে হবে, তা নাহলে তো হবে না। ডু ডিড ডান, ইট এট ইটেন, গেট গট বা গটেন, এগুলো তো মুখস্থই করতে হবে, তা নাহলে V3 আমরা কিভাবে আমরা বুঝবো। সুতরাং তোমাদের অনেক কাজ আছে, তোমরা এই অবসর টাইমে এখন আসো, এই V3 অর্থাৎ মূল ভার্বের যে V3 যে ফর্ম, ওইগুলো মুখস্থ করো। পাস্ট টেন্সও মুখস্থ করতে হবে, ডু ডিডটাও সে করেছিল, হি ডিড, সুতরাং এটাও ইউজ করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা এই শিখলাম যে আসি, আসো, আসে থাকবে, এটা হলো চিনবার পদ্ধতি, নিয়ম। আর ইংরেজি করার নিয়ম হচ্ছে কর্তার পরে হ্যাভ বা হ্যাজ বসবে এবং V3 বলবে, ভার্বটা 3 নম্বর রূপ বলবে। এই গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা সেন্টেন্স কেমনভাবে থাকবে, তেসি তেসে তেসো থাকবে, ধরিয়ে যাবৎ কথাটি উল্লেখ থাকবে। আর কখনো যদি ধরিয়ে যাবৎ কথাটি না উল্লেখ থাকে, তখন বুঝতে হবে যে এই হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা দিয়েই তোমাদেরকে ইংরেজি করতে হবে। মানে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং, নট ইট ইজ রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং আর আমার দরকার নেই, সিন্স টিজ ফর উজ্জ্ব থাক। তাহলে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের বোঝার আর কোনো সমস্যা নেই। এখন আরেকটা যে সেটা হচ্ছে কর্তা ক্রিয়া কর্ম। কর্তা ক্রিয়া কর্ম আমরা আগে ফাইন্ড আউট করব ভার্বকে, এবং ভার্বের কাছে আমরা প্রশ্ন করব, আমরা কোশ্চেন করব ভার্বকে। যেমন আমি আগেই বলেছি আর এখন আবার বলছি, আমি ভাত খাই। আমি ভাত খাই, কে খায়, কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যাবে বা সাবজেক্ট, সেটাই সাবজেক্ট। কে খায়, আমি খাই, সুতরাং আমিটা আগে দিতে হবে। কর্তা ক্রিয়া কর্ম সুন্দর হয়, আরও ভালো, কর্তাকে নিচে আন্ডারলাইন করে 1 লেখো। তারপরে আমি খাই, আই ইট রাইস, রাইস মানে ভাত বা চাল, তাহলে চাল তো হবে না। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে ভার্ব হচ্ছে ইট, খাওয়া। আরে খাওয়া আগে না, আমি ভাত খাই, তাহলে আমার এর নিচে আমি খাই, তাহলে আমার নিচে আন্ডারলাইন করো 1 দাও, 1। ইংরেজিতে বাংলায় যে কোনো ভাবেই লিখলে হবে আমি, তাহলে আমি খাই, খায়ের ওখানে যেতে হবে। হ্যাঁ, এই সরি, আমি ভাত, না আমি খাই, ঠিক আছে, আমি খাই, তাহলে খাওয়া হচ্ছে ইট, আই ইট। এবার আমি ভাত খাই, তাহলে আই ইট কি খাই, রাইস, RIC, রাইস। তাহলে আমি এই রাইসটাকে আন্ডারলাইন করো, তাহলে আমি ভাত খাই, তাহলে আগে বসাতে হবে কি, কর্তা, তারপর বসাতে হবে ক্রিয়া, তারপর হচ্ছে কি, কর্ম। তাহলে আমার আগে যেটা বসাতে হবে সেইটার নাম্বারিং আমি আগে আগে করব। আয়ের নিচে আন্ডারলাইন করে আই নাম্বার 1, আমি খাই, খাওয়ার নিচে
আমি আন্ডারলাইন করব, নাম্বার দেব 2। আমি খাই ভাত, তাহলে কি হলো, ভাতটা নিচে আন্ডারলাইন করে 3, 1 2 3। এইবার এই 1 2 3 আমি যদি লিখতে পারি, এবার ইংরাজি যখন আমরা মানে সেন্টেন্সটাকে যখন বসাবো, তাহলে আমরা 1 2 3 সেন্টেন্সটাকে আমি খাতায় লিখলাম। খাতায় লেখার পরে 1 2 3, তাহলে আমরা নাম্বারিং করছি, তাহলে আমাদের আগে আমরা জানি যে আগে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 6 7 8 9 10 11, এইভাবে তো নাম্বারিং। তো আমরা এইভাবে নাম্বারিং করে শিখতে পারি। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু খাই কিন্তু বাংলায় যখন ওই আন্ডারলাইন করতে হবে, তখন কিন্তু আইয়ের নিচে আমি, আমার নিচে আন্ডারলাইন করতে হবে, আমি এর নিচে আন্ডারলাইন করো। তারপর আবার ওই লাস্টে চলে যেতে হবে একেবারে শেষে, খাই, খাই নিচে আন্ডারলাইন, খাইটা 2 দিতে হবে। তাহলে আমি খাই, আমি ভাত খাই, তাহলে আমি খাই ভাত, ভাতের নিচে আন্ডারলাইন করতে হবে, সে আন্ডারলাইনটা 3 দিতে হবে, 3। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস, তাহলে আমি আন্ডারলাইন 1, খাই ক্রিয়া আন্ডারলাইন 2, আর একটা ওয়ার্ড, এটা হলো ভাত, ভাতের আন্ডারলাইন 3। তাহলে ওই প্রথম, তাহলে ফার্স্ট, লাস্ট আর মিডল, এই। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এবং কোনো কনফিউশনের কোনো কারণ নেই। আমি ইনশাল্লাহ লাইভে আসবো এবং তোমাদেরকে আমি একথা বলছি যে টেন্স, ন্যারেশন, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ডিগ্রি, যে ডিগ্রি আছে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, ভেরি ইজি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, খুব সোজা, খুব সোজা। এখন আর বেশি এখন না, অনেক আমরা আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। এবং এই চ্যানেল, যে চ্যানেল নতুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার পাশে থাকবে, আমাকে কমেন্ট করবে। চ্যানেলটার নাম হচ্ছে আলোক বর্তিকা। আলোক বর্তিকা ইংরেজিতে লিখতে হবে, ইউটিউবে গিয়ে ইংরেজিতে তোমাকে লিখতে হবে ALOK, আলোক বর্তিকা, BORRTIK, আলোক বর্তিকা। তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আবার শিখতে পারবো ইংরাজি। বেশি সময় নষ্ট করব না, তাহলে ধৈর্যহারা হতে পারে। তবে রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যদিও আমি তোমাদের বড়, তাও রিকোয়েস্ট করছি, হ্যাঁ, অর্ডার করছি না, যে তোমরা অন্তত পক্ষে ফার্স্ট টু লাস্ট শিখবে, ফার্স্ট টু লাস্ট দেখবে এই ভিডিওটা। তাহলে আমার জন্য ভালো, তোমাদের জন্য ভালো, কারণ আমি সময় দিচ্ছি, সকলের উপকার হোক এই পৃথিবীতে, একে অপরের জন্যই তো। সুতরাং রাস্তা থেকে বেরোলেই আমাদের পরের রাস্তায় হাঁটতে হয়। সুতরাং এই যে স্বার্থপরতা, এর কোনো দাম নেই। আমাদেরকে সমাজের ভালো মানুষ হতে হবে, অনেস্ট হতে হবে এবং সমাজের জন্যে, দেশ দশের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং সুনাগরিক হতে হবে। এই আশা ব্যক্ত করে আমি আশা করি তোমরা আমার সব ভিডিও তোমরা দেখবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আস্তে আস্তে ইংরেজিতে কি হব, পরিপক্ক হব, ইংরেজিতে আমরা পটু হব। এই বিষয়ে আর এখন কিছু বলছি না, এখন এখানেই শেষ করছি। সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।